শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তোমাদের জন্য নবম দশম শ্রেণীর 13 অধ্যায়ের একটি পাঠের বিষয়বস্তু নিয়ে এসেছি আজকে। তোমরা কিন্তু আজকের পাঠের বিষয়বস্তুটি সম্পর্কে অনেক কিছু জানো, তারপরেও একটু বিস্তারিত আলোচনা করব। আমি যদি দেখি যে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি যে একটি কাচের ওই পাশে কিছু ব্যক্তি দাঁড়িয়ে আছে আর এই পাশ থেকে কেউ টাকা পয়সা দিচ্ছে। এই ঘটনাটি কোথায় ঘটে আমাদের? আসলে এই ঘটনাটি ঘটে আমাদের ব্যাংকে গেলে, না? তোমরা দেখবে তোমার বাবা ব্যাংক থেকে টাকা উঠিয়ে নিয়ে এসছে, অথবা তোমরা তো এখন একটু বড়ই হয়েছে, নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, তোমরাও মাঝে মধ্যে ব্যাংক হয়তো গিয়েছো। আর এখন কিন্তু স্টুডেন্ট ব্যাংকিংও আছে, মানে স্টুডেন্টরা ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারে। তাহলে এই ব্যাংক সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। এখানে দেখছি যে জনগণকে বিভিন্ন মেয়াদী ঋণ প্রদান করা হচ্ছে। ব্যাংকের সাথে ঋণের কিন্তু একটি বিশেষ সম্পর্ক আছে। আজকে আসলে আমরা ব্যাংকের ধারণা ও ব্যাংকের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, ব্যাংকের ধারণা, আমি জানি ব্যাংকের নাম যদি বলতে বলি তোমরা 2-4টা ব্যাংকের নাম এমনি বলতে পারো, তার মানে ব্যাংকের সম্পর্কে তোমাদের ধারণা আছে। আবার তোমরা অনেক ধরনের ব্যাংকের নামও বলো, না? বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, এই ব্যাংকগুলোর আসলে শ্রেণী বিভাগও আছে। তাহলে আজকে আমাদের আসলে পাঠের বিষয়বস্তু ব্যাংকের ধারণা ও শ্রেণী বিভাগ। তোমাদের সাথে যদি কাগজ কলম থেকে থাকে তোমরা অবশ্যই আজকের এই পাঠের বিষয়বস্তুটিকে লিখে নিতে পারো, ব্যাংকের ধারণা ও শ্রেণী বিভাগ। আমরা আসি ব্যাংকের ধারণা ও শ্রেণী বিভাগ নিয়ে। আজকে আমরা কি করছি? ব্যাংক কি তা তোমরা বলতে পারবে? ব্যাংক কি তাহলে বললে তোমরা ব্যাংকের নাম বলতে পারো না? একটা সংজ্ঞা যদি বলতে হয় তাহলে কিন্তু তোমাদের কিছু শব্দ বাক্য ব্যবহার করতে হবে। তো সেই কাজটি আমি এখানে করেছি। তোমরা আজকে এই পাঠ থেকে ব্যাংকের একটা সুন্দর সংজ্ঞা কিন্তু উপস্থাপন করতে পারবে। ব্যাংকের শ্রেণী বিভাগ, বিভিন্ন শ্রেণী ব্যাংক আছে, সরকারি, বেসরকারি, কিছু আছে মানুষের শুধুমাত্র কল্যাণের স্বার্থে। এরকম বিভিন্ন শ্রেণীর ব্যাংক সম্পর্কে তোমরা আজকে জানবে। সর্বোপরি ওই যে বিভিন্ন ধরনের ব্যাংক আছে তারই একটি শ্রেণী বিভাগে আছে বাণিজ্যিক ব্যাংক। সেই বাণিজ্যিক ব্যাংক নিয়ে কিছু তথ্য জানবে। তাহলে আমরা আসি, ব্যাংক কি? ব্যাংক যে আর্থিক প্রতিষ্ঠান জনগণের অর্থ গচ্ছিত রাখে। তাহলে মানে এটি একটা প্রতিষ্ঠান, এটি একটা ইনস্টিটিউশন যেখানে মানুষ কি করে, তার অর্থ গচ্ছিত রাখে। যেমন ধরো তুমি যদি একটা ব্যাংক, মাটির ব্যাংক কিনে তোমার টাকাটা সেখানে রেখে দাও, তোমরা ভাবো যে এখানে টাকাটা নিরাপদে জমা থাকবে। ঠিক সেরকম একটি প্রতিষ্ঠান যেখানে জনগণ তার অর্থ গচ্ছিত রাখে এবং ঋণ গ্রহীতাদের বিভিন্ন মেয়াদে ঋণ প্রদান করে। এবং মাঝে মাঝে সবাই করে কি, কিছু ব্যক্তি যখন ঋণ চায় সে বিভিন্ন মেয়াদে ঋণ প্রদান করে থাকে। তার মানে কি, ব্যাংক যে টাকাটা নিচ্ছে এই টাকাটা থেকে সে বিভিন্ন সময়ে অন্য ব্যক্তিদেরকে ঋণ দান করে। আমি মনে করো ব্যাংকে 500 টাকা রেখেছি, ব্যাংক এই টাকাটি কিন্তু রেখে দিবে। রেখে দিয়ে সে যে কাজটি করবে, পরবর্তীতে অন্য কারো যদি টাকা ঋণ নিতে হয় এই 500 টাকা থেকে কিন্তু তাকে সে ঋণ দেয়। তাহলে আমরা দেখছি ব্যাংকের সংজ্ঞা যদি আমরা লিখতে যাই সুন্দর করে লিখতে পারবো যে আর্থিক প্রতিষ্ঠান জনগণের অর্থ গচ্ছিত রাখে এবং ঋণ গ্রহীতাদের বিভিন্ন মেয়াদে ঋণ প্রদান করে, তাকে ব্যাংক বলা হয়। তাহলে ব্যাংকের সংজ্ঞাটি তোমরা সুন্দর করে বুঝলে এবং সেটি লিখলে খাতায় অবশ্যই লিখে নেবে এই বিষয়গুলো, কারণ জ্ঞানমূলক এই প্রশ্নটি কিন্তু খুব আসে। বিশেষ করে যারা দশম শ্রেণীতে আছো, সামনে এসএসসি পরীক্ষা, তোমাদের কিন্তু এই ধরনের প্রশ্নগুলো খুব বারবার খাতায় লিখে প্র্যাকটিস করতে হবে। তাহলে আমরা দেখছি যে আর্থিক প্রতিষ্ঠান জনগণের অর্থ গচ্ছিত রাখে এবং ঋণ গ্রহীতাদের বিভিন্ন মেয়াদে ঋণ প্রদান করে তাকে ব্যাংক বলা হয়।
তাহলে ব্যাংক কাকে বলা হয়? তোমরা এখন খুব সহসাই তার উত্তর করতে পারবে। আমরা আসছি এইবার, এই যে ব্যাংক দেখলাম, এই ব্যাংক আসলে কি তার কাজ, সেটা একটা প্রতিষ্ঠান না? তোমরা দেখবে তোমাদের পরিচিত অনেকে ব্যাংকে চাকরি করে, ব্যাংক তাকে কি দেয়? বেতন দেয় তার পক্ষান্তরে। তো ব্যাংকের আসলে ইনকাম কি, আয় কি? আমি এখন সেই গুরুত্বপূর্ণ জায়গাটায় আসছি। ব্যাংক আসলে কি দিয়ে তার আয় করে, কিভাবে সে মানুষকে ঋণ প্রদান করছে এবং তার সেখান থেকে লাভটা কি হচ্ছে। প্রথমত মনে রাখো, ব্যাংক মানুষের থেকে, মানুষ ব্যাংকের কাছে কি করে? তার আমানত গচ্ছিত রাখে। আমি এখানে দেখিয়েছি একজন ব্যক্তি 100 টাকা ব্যাংকে জমা রেখেছে। ব্যাংক তাকে বলছে, তোমাকে আমি 100 টাকায় 8 টাকা সুদ দিব, 100 টাকায় 1 বছরে 8 টাকা সুদ দিব, ব্যাংক তাকে এটি বলেছে। এবং ওই জনগণ এই লোভে ব্যাংকে টাকাটা রেখেছে যে সে 1 বছর পরে 108 টাকা পাবে। এটা একটা পার্টি। আর আরেক জায়গায় দেখো, ঋণ গ্রহীতা একজন সেই ব্যাংকে অ্যাপ্লাই করলো যে আমার কিছু ঋণ লাগবে। ব্যাংক তাকে বললো, তোমাকে আমি ঋণ দিব, কিন্তু তোমাকে যে আমি 100 টাকা ঋণ দিব, তুমি 1 বছর পরে গিয়ে আমাকে 110 টাকা ফেরত দেবে। দেখো, যে সঞ্চিত রেখেছিল তাকে ব্যাংক 1 বছর পরে ফেরত দিচ্ছে 108 টাকা, আর যে ঋণ নিয়েছে তাকে ব্যাংক বলছে তাকে 110 টাকা ফেরত দিতে হবে। তার মানে কি, এখানে কিন্তু ব্যাংক কোনো টাকা উৎপাদন করে নাই। ওই যে সঞ্চিত টাকা ছিল, সেই টাকাটি সে ঋণ গ্রহীতাকে দিয়ে দিয়েছিল। আর মাঝখানে তার কি 1 বছর পরে লাভ হয়ে গেল? দেখো, সে সঞ্চিত ব্যক্তির কাছে 8 টাকা দিল আর ঋণ গ্রহীতাকে 10 টাকা নিয়ে নিল। তার মানে কি, ব্যাংকের লাভ হয়ে গেল কত টাকা? দেখো, 2 টাকা। এইটাই ব্যাংকের মুনাফা। এই জন্য ব্যাংককে মাঝে মাঝে বলা হয় সুদের কারবারি। আসলে সঞ্চিত অর্থের উপরে সুদ দিয়েছিল সে 8 টাকা, আর ঋণ প্রদান করার সময় সে সুদ ধার্য করেছিল 10 টাকা। এই যে 10 থেকে যদি 8 বিয়োগ করি, তাহলে 2 টাকা যে মুনাফা অর্জন হয়ে গেল ব্যাংকের, এটাই ব্যাংকের মুনাফা। বলে না, ব্যাংক এত টাকা মুনাফা অর্জন করেছে। আসলে আসল কথা হলো এটি। এই জন্যই ব্যাংককে কি বলা হচ্ছে? সুদের কারবারি। তাহলে আমরা দেখছি ব্যাংক, শিক্ষার্থীরা, এখানে বাংলাদেশ ব্যাংক, এটি মতিঝিলের শাপলা চত্বরের সামনে অবস্থিত। এই ব্যাংকটিকে বলা হয় বাংলাদেশ ব্যাংক। তো আমরা ব্যাংক নিয়ে আলোচনা করব। ব্যাংক কয় ধরনের আছে বাংলাদেশে? মূলত ব্যাংক বাংলাদেশে আছে কেন্দ্রীয় ব্যাংক, ওই যে আমি বললাম বাংলাদেশ ব্যাংক যেটি, ওটি আসলে কেন্দ্রীয় ব্যাংক। আর ব্যাংক আছে বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংকও তোমরা খুব ভালোভাবে চেনো। বাণিজ্যিক ব্যাংকের ভিতরে অনেকগুলো ব্যাংকের নামই তোমরা বলতে পারবে। আমরা সেগুলো নিয়ে পরবর্তীতে আসি। আগে দেখি যে ব্যাংক কত প্রকার। একটি বললাম যে কেন্দ্রীয় ব্যাংক, একটি হলো বাণিজ্যিক ব্যাংক, আর আছে বিশেষ আর্থিক প্রতিষ্ঠান। তাহলে ব্যাংক কত প্রকার পেলে? 3 প্রকার। প্রথমটি পেলাম কেন্দ্রীয় ব্যাংক, দ্বিতীয়টি পেলাম বাণিজ্যিক ব্যাংক, তৃতীয়টি পেলাম বিশেষ আর্থিক প্রতিষ্ঠান। এগুলোকেও ব্যাংক বলা হয়। আমরা আসি কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক কি করে আসলে? আমি একটু বলে যাই তোমাদেরকে। কেন্দ্রীয় ব্যাংক আমাদের দেশে একটি আছে, সেটি হলো বাংলাদেশ ব্যাংক। এই ব্যাংকটি যেই কাজ করে সেটি হলো সকল ব্যাংকের ব্যাংক আসে। আমাদের দেশে যত রকম ব্যাংক আছে সব ব্যাংকের ব্যাংকার, মানে সব ব্যাংকের হেড হলো এই কেন্দ্রীয় ব্যাংক। এই ব্যাংক, এই যে তোমরা টাকা দেখো, 100 টাকার নোট, 500 টাকার নোট, 10 টাকা, 20 টাকার নোট, এই নোটগুলো এই কেন্দ্রীয় ব্যাংক ছাপায়। কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করে। মনে করো যে বাণিজ্যিক ব্যাংকরা যে ঋণ দেয়, সেটাকে একজন তো নিয়ন্ত্রণ করতে হবে। সে তো ইচ্ছা করলে যা ইচ্ছা তাই, যাকে ইচ্ছা তাই তেমন ঋণ দিয়ে ফেলতে পারে। কিন্তু এই জায়গায় একটা নিয়ন্ত্রণ রেখে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক তার হাতে। এটা মূলত সরকারেরই ব্যাংক।
আমরা তাহলে দেখলাম কেন্দ্রীয় ব্যাংক সকল ব্যাংকের ব্যাংকার, সে নোট ছাপানো কাজ করে, ঋণ নিয়ন্ত্রণ করা তার কাজ। আমরা আসি এবার বাণিজ্যিক ব্যাংক কি কাজ করছে। মুনাফা লাভের উদ্দেশ্যে ঋণ প্রদান করে। ওই যে আমি বলেছিলাম ব্যাংকের মুনাফা কিভাবে অর্জন হয়, এই বাণিজ্যিক ব্যাংক কিন্তু ঠিক এইভাবে মুনাফা অর্জন করে। সে করছে কি দেখো, ঋণ প্রদান করার সময় উচ্চ হারে দিচ্ছে সুদ, আর যে তার কাছে অর্থ গচ্ছিত রাখছে তাকে একটু কম হারে সুদ দিচ্ছে। তো এইভাবে মুনাফা অর্জনই এর মূল উদ্দেশ্য বাণিজ্যিক ব্যাংকের। সে আমানত তো জমাই রাখে আর ঋণ তো প্রদান করে, এটি জানোই তোমরা, বললাম আমি। এরপরে আসি শেষটা, বিশেষ আর্থিক প্রতিষ্ঠান। বিশেষ আর্থিক প্রতিষ্ঠান ঋণ প্রদান করে। এদের আসলে ঋণ প্রদান করাটাই মূল উদ্দেশ্য। এরা আসলে মুনাফার জায়গায় একটু অন্য মন মানসিকতা নিয়ে থাকে। এরা মানুষকে উপকারের অর্থে ঋণ দিয়ে থাকে, মুনাফা অর্জনই এর মূল বিষয়বস্তু নয়। তাহলে আমরা দেখলাম কেন্দ্রীয় ব্যাংক, যে সরকারের ব্যাংক, সে আসলে অন্য ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করে। আমরা দেখলাম বাণিজ্যিক ব্যাংক, যার মূল উদ্দেশ্যই হলো মুনাফা অর্জন করা, ঋণ প্রদান করা এবং আমানত গ্রহণ করা। শেষে আমরা দেখলাম বিশেষ আর্থিক প্রতিষ্ঠান, যে ঋণ প্রদান করে এবং মানুষের কল্যাণ সাধন করাই তার মূল ব্রত। আমরা শিক্ষার্থীরা দেখি, এটি সেই বাংলাদেশ ব্যাংকের ছবি। মতিঝিল, ঢাকা শহরের মতিঝিলের শাপলা চত্বরে এটি অবস্থিত। এটি কেন্দ্রীয় ব্যাংক, এটির নাম বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংককেই আমাদের কেন্দ্রীয় ব্যাংক বলা হয়। আমরা এটাকে বাংলাদেশ ব্যাংক বললেই সবাই ভালোভাবে চিনি, আসলে এটি কেন্দ্রীয় ব্যাংক। আমরা দেখি এটি আরেকটি ব্যাংক, এবং ব্যাংকটিরও কিন্তু হেড অফিসটি মতিঝিলে অবস্থিত, শাপলা চত্বরের সামনে। খুব চেনা পরিচিত একটি ছবি, এটি সোনালী ব্যাংক। এগুলো বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংকের যদি দুই একটা নাম বলতে পারি, তোমরা বলতে পারবে? দেখি কমেন্ট বক্সে দুই চারটা নাম তোমরা লেখো, যেগুলো আমি বলবো তার বাইরে গিয়ে। আছে সোনালী ব্যাংক বাণিজ্যিক ব্যাংক হিসাবে, আছে রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক। দেখি তোমরা এরকম দুই চারটি নাম তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো কি না। এছাড়াও আছে যমুনা ব্যাংক, আছে প্রিমিয়ার ব্যাংক, আছে ইস্টার্ন ব্যাংক। এরকম নানাবিধ বাণিজ্যিক ব্যাংক আছে বাংলাদেশে। দেখি তোমরা একগুচ্ছ বাণিজ্যিক ব্যাংকের নাম লিখে ফেলো। আমরা আসি বিশেষ আর্থিক প্রতিষ্ঠান বলেছিলাম, সেটি হলো বাংলাদেশ কৃষি ব্যাংক বলে একটি ব্যাংক আছে, যে কৃষকদেরকে ঋণ প্রদান করে থাকে। সে মূলত কৃষকদেরকে এই ঋণটি প্রদান করে, সে যাতে সময় মতো বীজ কিনতে পারে, সময় মতো সেচের জন্য পানি কিনতে পারে, সময় মতো চাষাবাদের যন্ত্রপাতি কিনতে পারে। এটি আসলে স্বল্পমেয়াদী সে দিয়ে থাকে। বাংলাদেশ কৃষি ব্যাংক একটি ব্যাংক, যা বিশেষ আর্থিক প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশে কাজ করছে। এছাড়াও এই বিশেষ আর্থিক প্রতিষ্ঠান হিসেবে গ্রামীণ ব্যাংকও কিন্তু একটি উল্লেখযোগ্য ব্যাংক। তাহলে শিক্ষার্থীরা আমি একটু পেছন থেকে যদি আসি, তাহলে আমরা এখানে দেখছি, দেখো কৃষককে সে ঋণ দেয় এই বাংলাদেশ কৃষি ব্যাংক। কৃষক ঋণের টাকাটা পেয়ে খুবই খুশি আছে না, তাকে খুব উৎফুল্ল দেখাচ্ছে, কারণ সে এই টাকাটা দিয়ে বীজ কিনবে, সেচের পানির ব্যবস্থা করবে, অথবা যেটাকে বলে কামলা মানে শ্রমিক, তার মাঠে তো কিছু লোক নিয়োগ করতে হয়, সেই তাদেরকে বেতন হয়তো দিতে পারবে, পারিশ্রমিক দিতে পারবে। তাহলে আমরা দেখলাম বাণিজ্যিক ব্যাংক। আমরা বলেছিলাম তিন ধরনের ব্যাংক, তার মধ্যে একটি কেন্দ্রীয় ব্যাংক, আরেকটি বাণিজ্যিক ব্যাংক, আরেকটি ছিল বিশেষ আর্থিক প্রতিষ্ঠান। আর আজকে আমরা বলেছিলাম যে বাণিজ্যিক ব্যাংক নিয়ে একটু আলোচনা করব না। তাহলে বাণিজ্যিক ব্যাংকের কাজ কি শিক্ষার্থীরা? আমি বলেছি বাণিজ্যিক ব্যাংকের অন্যতম প্রধান কাজ কিন্তু তার হলো জনসাধারণকে থেকে আমানত গ্রহণ করা। তার প্রথম কাজই হলো জনসাধারণ থেকে সে আমানত গ্রহণ করে নেবে এবং সেই আমানত থেকে সে আবার জনসাধারণকে ঋণ প্রদান করে।
তো এখন এই যে বাণিজ্যিক ব্যাংক আমানত গ্রহণ করে, এর কিন্তু প্রকারভেদ আছে। দেখো তোমরা, 3টি প্রকারে সে আমানত গ্রহণ করে এই বাণিজ্যিক ব্যাংক। তার প্রথমটিকে বলা হচ্ছে চলতি আমানত, দ্বিতীয়টিকে বলা হচ্ছে সঞ্চয়ী আমানত, তৃতীয়টিকে বলা হচ্ছে স্থায়ী আমানত। তার মানে কি, বাণিজ্যিক ব্যাংক যে তোমার থেকে টাকা সঞ্চয় করে রাখবে, সে 3টি প্রকারে এই টাকাটি সঞ্চয় করে। একটি বলে চলতি, আরেকটি সঞ্চয়, আরেকটি স্থায়ী। চলতিটি কি? চলতি আমানত যদি আমরা দেখি, চলতি আমানতের গচ্ছিত অর্থ যে কোনো সময় উঠানো যায়। মনে করো যে তুমি 10,000 টাকা ব্যাংকে রেখেছো, তুমি কালকে একবার সেখান থেকে 2,000 টাকা উঠালে, তারপরের দিন আবার 3,000 টাকা উঠালে, তারপরের দিন ইচ্ছা করলে আর বাকি টাকা উঠিয়ে নিলে। এটা চলতি আমানতে এই স্বাধীনতা ব্যাংক দিয়ে রাখে। অতএব চলতি আমানতে গচ্ছিত অর্থ যে কোনো সময় উঠানো যায়। বুঝতে পেরেছ? আমরা আসি, বলেছিলাম সঞ্চয়ী আমানত। মনে করো তুমি 50,000 টাকা একটা ব্যাংকে রেখেছ, তুমি সপ্তাহে 1-2 বার এখানে থেকে টাকা উঠাতে পারবে। মানে ইচ্ছা করলেই তুমি যে কোনো সময় টাকাটি উঠাতে পারবে না। অবশ্যই সেটি ব্যাংকিং সময় হতে হবে, কিন্তু সেটি বলছে যে সপ্তাহে 2-1 বার তুমি এই টাকাটি তুলতে পারো। এটি হলো বলছে সঞ্চয়ী আমানত। আরেকটি বলছে স্থায়ী আমানত। দেখবে মাকে জিজ্ঞেস করবে, বাবাকে জিজ্ঞেস করবে, মাঝে মাঝে এইসব প্রশ্ন মা বাবাকে জিজ্ঞেস করবে, কারণ তারা তো ব্যাংকের সাথে অবশ্যই সম্পর্কিত আছে। স্থায়ী আমানত, মনে করো যে তোমার 1 লক্ষ টাকা আছে, তোমার এখন টাকাটা খরচ করার দরকার নাই, তুমি মনে করছো যে 5 বছর ধরে এই টাকাটি তুমি ব্যাংকে রেখে দিতে পারো। ব্যাংক তোমাকে এই জন্য উচ্চ হারে সুদ দেবে, এবং ব্যাংক হয়তো বলবে যে তুমি যদি 1 লক্ষ টাকা আমার ব্যাংকে 5 বছর রাখো, বাণিজ্যিক ব্যাংক তোমাকে এরকম বিভিন্ন ধরনের প্রস্তাব দিয়ে থাকে। তো বলে যে তুমি 1 লক্ষ টাকা রাখো, তোমাকে 5 বছর পরে আমি 1.5 লক্ষ টাকা দেবো, 1,50,000। তাহলে এইভাবে কিন্তু স্থায়ী আমানত অর্থ নির্দিষ্ট সময় অতিক্রান্ত হওয়ার পরে, মানে তুমি 5 বছর পরে এই টাকাটা উঠাতে পারবে। বুঝাতে পেরেছি? তাহলে ব্যাংক 3 ভাবে তোমার থেকে আমানত গ্রহণ করে, একটি চলতি, একটি সঞ্চয়ী, একটি স্থায়ী আমানত। এবং কোনটি কখন উঠানো যায় এই নিয়ে কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে। এটি আমি দেখেছি বহু নির্বাচনীতে প্রশ্নেতে এই তথ্য দিয়ে কিন্তু প্রশ্ন হতে পারে। অতএব এই জায়গাটি কিন্তু তোমরা খুব ভালোভাবে পরিষ্কার করবে যে চলতি আমানত কি কাজ করে, সঞ্চয়ী এবং স্থায়ী আমানত। আমরা আসি, বাণিজ্যিক ব্যাংকের অনেকগুলো কাজ তোমাদের এই পাঠে দেওয়া আছে। শিক্ষার্থীরা, আমরা সেই কাজগুলো শুধু মাইন্ড ম্যাপিং এর মাধ্যমে লিখে নেব, আর বারংবার সেটি রিডিং পড়ব, দেখবে যে এটি তোমাদের কাছে খুব পরিষ্কার হয়ে যাচ্ছে। আমি এরকম করে মাইন্ড ম্যাপিং করেছি, তোমরাও ঠিক কাজগুলোকে এইভাবে তোমাদের খাতায় মাইন্ড ম্যাপিং এর মাধ্যমে লিখে রাখবে, যাতে শব্দগুলো নিয়ে এক একদিন এক একটা শব্দ নিয়ে তোমরা পাঠ্য বই নিয়ে বসবে এবং সেটি নিয়ে তোমরা আলোচনা করবে। দেখবে এই জটিল শব্দগুলো তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। একদিনে সবগুলো চেষ্টা করার প্রয়োজন নয়, পাঠটিকে ভাগ করেই করো তোমরা। এইভাবে শুধু প্রথম দিন খাতায় লিখবে, তারপরে একদিন নাও ঋণ প্রদান করে, বাণিজ্যিক ব্যাংক ঋণ প্রদান করে, এটা তো তোমরা খুব ভালোভাবে ডিসক্রাইব করতে পারবে। আসো বিনিময়ের মাধ্যম, এটি তোমরা বই পড়ে যাবে। আজকে আমি এতগুলো শব্দ তোমাদের মাথায় দিতে চাচ্ছি না, অল্প কিছুতেই থাকি যে বাণিজ্যিক ব্যাংকের কাজগুলো আমি দেখিয়েছি। আচ্ছা, আমরা এখানে দেখাচ্ছি বাণিজ্যিক ব্যাংক ঋণ দান করে, সেই ঋণ দান করাটাও কিন্তু তার 3টি মেয়াদে সে ঋণ প্রদান করে থাকে। আমানতটা যেমন সে 3টি প্রকারে নিয়েছিল, দেখলাম আমরা, চলতি, সঞ্চয়ী আর স্থায়ী, ঠিক ঋণটাও সে 3টি মেয়াদে প্রদান করে থাকে। একটি বলছে স্বল্প মেয়াদী, একটি বলছে মধ্য এবং একটি দীর্ঘমেয়াদী। তাহলে বাণিজ্যিক ব্যাংক যে তোমাকে ঋণ দিবে, তুমি 1 লক্ষ টাকা থেকে ঋণ নেবা, তার সাথে কিন্তু কমিটমেন্ট করতে হবে কোন প্রকারে, স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী না দীর্ঘমেয়াদী। দীর্ঘমেয়াদী হলে সে দেখবা যে সুদের আকার বাড়িয়ে দিয়েছে, স্বল্প মেয়াদী হলে হয়তো সুদের আকার কমিয়ে দিয়েছে, বা প্যাটার্ন আছে এক একটা। আমরা দেখতে পাচ্ছি যে ঋণ প্রদান করে কিভাবে। তুমি 10 লাখ টাকা চাইলে সোনালী ব্যাংক থেকে, আর সোনালী ব্যাংক তোমাকে দিয়ে দিবে না। তোমাকে সেই জন্য সোনালী ব্যাংকে তোমার কোনো একটি সম্পত্তিকে বন্ধক হিসাবে রাখতে হবে। নর্মালি ব্যাংকগুলো কোনো ব্যক্তির জমি, ঘর বাড়ি বা সোনা দানা এই ধরনের কিছু গচ্ছিত রেখে তারপরে তাকে ঋণ প্রদান করে।
মানে সে যে ঋণ প্রদান করছে, তুমি যদি তার অর্থ তাকে ফিরিয়ে না দাও সময় মতো, তখন তো সে একটা রিস্কে পড়ে যাবে। সেই রিস্কটাকে ফ্রি করার জন্য সে কি করে, সম্পত্তি বন্ধক রাখে। এটি বাণিজ্যিক ব্যাংক সম্পত্তি বন্ধক রেখে তারপরে ঋণ প্রদান করে বিভিন্ন মেয়াদে। আমরা ব্যাংক নিয়ে অনেক কিছু করলাম। বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলীর তালিকা তোমাদেরকে প্রস্তুত করতে আমি আগেই বলেছি। শিক্ষার্থীরা, তোমরা এটি তোমাদের খাতায় করবে, এই নিয়ে আলোচনা করবে তোমাদের সহপাঠীদের সাথে, বিষয় শিক্ষকের সাথে নানান প্রশ্ন করতে পারো এই নিয়ে। আমরা মূল্যায়নের জন্য কিছু প্রশ্ন রেখেছি, প্রশ্নগুলো বাতায়নেও তোমরা পাবে। কিশোর বাতায়নে কিন্তু লগ ইন করবে, সেখানে তোমরা নিজেরাও তোমাদের কাজগুলোকে আপলোড করতে পারো। আমরা দেখাচ্ছি ব্যাংক কি, তোমরা পারবে। ব্যাংকের কত প্রকার বলেছিলাম, 3 প্রকার। বাণিজ্যিক ব্যাংকের আমানত কত প্রকার বলেছিলাম, 3 প্রকারে সে আমানত গ্রহণ করে। নিরাপদ ও দ্রুত টাকা স্থানান্তর করে কোন ব্যাংক, এটি বাণিজ্যিক ব্যাংক করে শিক্ষার্থীরা। এটি তোমরা ওই যে ব্যাংকের কার্যাবলীর যে ছকটি আমি মাইন্ড ম্যাপিং দেখিয়েছি ওখানেই পেয়ে যাবে উত্তরটি। স্থায়ী আমানত কি, এটিও তোমাদেরকে বুঝিয়েছি। আমরা একটি বাড়ির কাজ সবসময় রেখে যাই। ব্যবসা বাণিজ্যের প্রাণ যে ব্যাংকটি, তার একটি কাজের তালিকা তৈরি করো। আসলে আমি একটা কথা তোমাদেরকে স্মরণ করিয়ে দেই, এই যে বাণিজ্যিক ব্যাংক, সে আসলে এই যে আমানত রাখে, এই আমানতটির টাকাটি সে ব্যবসায়ী ও শিল্প কারখানার মালিকদেরকে বিভিন্ন মেয়াদে ঋণের মাধ্যমে প্রদান করে থাকে। তাহলে আসলে ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র বাণিজ্যিক ব্যাংক। এরকম যদি মনে করো যে সৃজনশীল প্রশ্ন আসে উচ্চতর দক্ষতায়, যে যে ব্যাংকটি আমি নির্দেশ করলাম সেই ব্যাংকটি কি ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র, তখন তুমি বললে হ্যাঁ, সেটি বাণিজ্যিক ব্যাংক, এটি ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র। শিক্ষার্থীরা, আমরা আজকের পাঠ শেষ করছি। আমি একটি শব্দ লিখেছি, দেখো, সাহস। সাহস অর্জন করতে হবে তোমাদেরকে। সাহসের সাথে যে কোনো দুর্যোগ তোমরা মোকাবেলা করতে পারবে। যদি সাহসের সাথে দুর্যোগ মোকাবেলা করো, দুর্যোগ কিন্তু একদিন শেষ হবে। তাহলে টিকে থাকতে পারবে তুমি, আমরা, পুরো জাতি। তাহলে আমরা সাহসী নাগরিক হয়ে উঠবো না শিক্ষার্থীরা? তোমাদের সকলকে ধন্যবাদ আজকে এই পাঠের সাথে থাকার জন্য। আগামীতে আবার নতুন কোনো পাঠ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।